ওয়েলকাম ব্যাক, সকলকে স্বাগত জানাচ্ছি আফটার মিডনাইট স্টোরিজের ২৭ নম্বর এপিসোডে। এবং আজকের এপিসোডটি স্পেশাল এপিসোড। আজকের এপিসোডে শুনবেন চারটি ঘটনায় খুবই গা ছমছমে, এটা বলতেই হবে। তার কারণ প্রথম যে ঘটনাটা, সেই ঘটনাটা আমি বেশি কিছু বলবো না, তাহলে স্পয়লার হয়ে যাবে, কিন্তু একটা ভুল তেলাওয়াত করা নিয়ে। দ্বিতীয় যে ঘটনাটা, সেই ঘটনাটা একটা প্রেম না, এটা নিয়ে বেশি কিছু বলবো না, কারণ এটা নিয়ে ছোট ঘটনা, তো বেশি কিছু বললেই অনেক কিছু রিভিল হয়ে যাবে। তবে একটা প্রেম নিয়ে ঘটনাটা। তৃতীয় যে ঘটনাটা আপনারা শুনবেন, এই ঘটনাটা একটা ক্রাইম, একটা পশ্চিমবঙ্গের একটা ক্রাইম, এবং সেই ক্রাইমের পর যিনি সাক্ষী ছিলেন, সেই সাক্ষীর সাথে যার সাথে ক্রাইম হয়েছে তার একটা রিলেশনশিপ, এবং কিভাবে তারা দুজন জড়িত একে অপরের সঙ্গে। একজন অশরীরী, একজন শরীরী, দুজনের মধ্যে যোগসূত্রটা কোথায়, সেটা নিয়ে একটা ঘটনা। এবং তৃতীয় যে ঘটনাটা আপনারা শুনবেন, চতুর্থ যে ঘটনাটা আপনারা শুনবেন এবং অন্তিম ঘটনা, সেটা হলো একটা হোটেলের ঘটনা, সিমলার একটা হোটেলের ঘটনা। আশা করছি আপনাদের আজকের এপিসোড খুবই গা ছমছমে লাগবে। কেউ কোথাও যাবেন না, পুরো এপিসোডটা শুনবেন, শাউট আউট পর্ব পর্যন্ত শুনবেন। চলছে হাড়হীন ফেব্রুয়ারি। এই সময় আমরা যে কটা ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি, সবকটাই কিন্তু আমরা খুব পছন্দ করে নিচ্ছি, এবং আপনারা আমাদেরকে আরও বেশি বেশি করে ঘটনা পাঠান প্লিজ। তার কারণ আপনাদের ভালো ঘটনা আমরা যদি না পাই, তাহলে কিন্তু আমরা এই শোটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। আমাদের ঘটনা পাঠানোর জন্য মেল করতে দিন aftermidnightstories@gmail.com, অথবা আফটার মিডনাইট স্টোরিজের ফেসবুক পেজ ইনবক্সে লিখে পাঠিয়ে দিন ঘটনা। সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন সেকশনে, সেখান থেকে আমাদেরকে খুঁজে পাওয়া খুবই সহজ। আমি সবুজ আছি আপনাদের সঙ্গে। আমাদের নিজেদেরই ভুলে আমাদের জীবনে এমন অনেক কিছু নেমে আসে, যার কোনো হিসেব আমরা মেলাতে পারি না, যার ক্ষতিপূরণ কোনো রকমভাবে করা সম্ভব হয় না। এমনই একটি ঘটনা আজকে আমার কাছে এসেছে, এবং আমি এ ঘটনাটিকে প্রথম ঘটনা হিসেবে আপনাদের সামনে তুলে ধরছি। যেভাবে লিখছেন আমি ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। আমার মায়ের এক অলৌকিক অভিজ্ঞতা। জিন জাতি নিয়ে মানুষের মনে রহস্য আর কৌতূহলের শেষ নেই। ইসলাম ধর্মে এই জাতিকে অত্যন্ত শক্তিশালী হিসেবে বর্ণনা করা হয়েছে। আজ আমি আমার জীবনের দেখা বা অনুভব করা এমন এক ঘটনার কথা বলছি, যা শুরু হয়েছিল কৌতূহল থেকে, কিন্তু শেষ হয়েছে এক বিষণ্ণ অধ্যায়। আমি সাইনাফার, ঢাকা মিরপুর থেকে বলছি। আমি গত ৩ বছর যাবৎ আফটার মিডনাইট স্টোরিজ নিয়মিত শুনছি। আমি তোমার কণ্ঠের অনেক বড় ভক্ত। এটা আমার তোমাকে পাঠানো প্রথম ঘটনা, যা আমার সাথে ঘটেছে। ঘটনাটি পড়ে শোনালে খুশি হব। আর কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাচ্ছি। সেই রহস্যময় আমল। ঘটনাটি প্যান্ডেমিকের সময়ের। আমার আম্মু বেশ ধার্মিক মানুষ ছিলেন এবং নিয়মিত কোরআন তেলাওয়াত করতেন। আম্মু কোনো একজনের কাছ থেকে শুনেছিলেন যে সূরা জিন নির্দিষ্ট সময় নিয়ম মেনে পাঠ করলে নাকি জিনদের আহ্বান জানানো যায়। নিছক কৌতূহল থেকেই আম্মু সেই আমলটি শুরু করেন। আসলেই কি কাউকে দেখা যায় না দেখা যায় না, এটা পরখ করাই ছিল তার উদ্দেশ্য। আম্মু ঘরের একটা নির্দিষ্ট জায়গায় বসে তেলাওয়াত করতেন। আমলটি শুরু করার কিছুদিন পর থেকেই আম্মু অদ্ভুত সব জিনিস খেয়াল করতে শুরু করেন। আম্মুর মনে হতো তিনি যখন সূরা জিন পড়ছেন, তার আশেপাশে অদৃশ্য কেউ বসে আছে। কখনো হঠাৎ করে তীব্র ফুলের সুবাস ভেসে আসত, আবার কখনো ঘরের ভিতর কোনো ভারী বস্তু নড়াচড়া করার শব্দ শোনা যেত। ধীরে ধীরে এই অভিজ্ঞতাগুলো কেবল আম্মুর মাঝেই যে সীমাবদ্ধ থাকল তা কিন্তু না। আমি এবং আমার পরিবারের বাকিরাও বাসার ভিতর অন্য কারো অস্তিত্ব টের পেতে শুরু করলাম। সবচেয়ে চমকে যাওয়ার মতো ঘটনা ঘটে এক রাতে। আম্মু তখন গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়ছিলেন। নামাজের মাঝেই আম্মু দেখতে পান তার ঠিক পাশেই একজন অত্যন্ত সুদর্শন পুরুষ বসে আছেন। তার পরনে ছিল ধবধবে সাদা পাঞ্জাবি এবং চেহারায় এক অপূর্ব স্নিগ্ধতা। এরপর থেকে অদ্ভুত ঘটনাগুলো বেড়েই চলল। আম্মু শুয়ে থাকলে ফিল করতেন তার পাশে কেউ একজন শুয়ে আছে, কিন্তু ফিরে তাকালে কাউকে দেখতে পাওয়া যেত না। একদিন আমার শরীর খুব খারাপ ছিল। আমি ঘরে একা শুয়েছিলাম। হঠাৎ অনুভব করলাম কেউ একজন এসে আমার কাঁধে হাত রাখল। আমি নিশ্চিত ছিলাম কেউ আছে, কিন্তু পিছনে ফিরে কাউকে দেখতে পেলাম না। দৌড়ে মায়ের কাছে গেলাম। মা নিজেও তখন আতঙ্কিত হয়ে পড়েছিলেন। আম্মু বুঝতে পারলেন অদৃশ্যের এই জগৎ নিয়ে ঘাটাঘাটি করা হয়তো আমাদের মতো সাধারণ মানুষের জন্য নয়। তিনি সূরাটি পড়া বন্ধ করে দিলেন, কিন্তু তাতেও পুরোপুরি শান্তি ফেরেনি। আমাদের 5 তলার বাসার জানালায় মাঝরাতে কেউ অনবরত নক করত, যেটা স্বাভাবিকভাবে অসম্ভব ছিল। এর কিছুদিন পর থেকেই আম্মু অসুস্থ হতে শুরু করেন। পরীক্ষা করার পর জানা গেল আম্মুর ক্যান্সার হয়েছে। দীর্ঘ 1.5 বছর এই মরণ ব্যাধির সঙ্গে লড়াই করে
আম্মু আমাদের সবাইকে ছেড়ে চলে যান। এই ঘটনাটি আজও আমার মনে এক গভীর রহস্য এবং দুঃখের ছাপ রেখে গেছে। সত্যিরা, আমরা কৌতূহলের বশে এমন অনেক কিছু করে ফেলি, বা অনেক সময় বিশ্বাস না করে, বা অনেক সময় হয়তো শুধুমাত্র পরখ করব বলে অনেক কাজ করে বসি, যে কাজগুলো হয়তো আমাদের করার কথা ছিল না, বা না করলেই ভালো হতো। এই ঘটনাটি সেরকমই একটি ঘটনা। আমার খুব ইউনিক লেগেছে এই ঘটনাটি, তাই জন্য আপনাদের সকলের সামনে তুলে ধরলাম। আপনারাও হয়তো এমন অনেক ঘটনা অনেক জায়গায় শুনে থাকবেন, যে কোনো ভুল মন্ত্রপাঠের কারণে, বা কোনো ভুল তেলাওয়াতের কারণে কোনো ভুল কারোর সঙ্গ পেয়ে যাওয়া, এবং যার ফলে খোয়াতে হয় নিজের জীবন। আমি সবুজ আছি আপনাদের সঙ্গে। যিনি ঘটনা পাঠিয়েছেন তাকে অশেষ ধন্যবাদ আমাদেরকে ঘটনা পাঠানোর জন্য। আপনিও আপনার জীবনে ঘটে যাওয়া এমন সত্য ভৌতিক ঘটনা, অথবা আপনার শোনা কোনো সেরা সত্য ভৌতিক ঘটনা পাঠিয়ে দিন। আশা করব খুব তাড়াতাড়ি আপনার ঘটনা আমি পাঠ করব আফটার মিডনাইট স্টোরিজে। এবং আফটার মিডনাইট স্টোরিজের ঘটনাকে প্রাথমিকভাবে এন্টারটেনমেন্ট হিসেবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। আফটার মিডনাইট স্টোরিজ কোনোরকমভাবেই তার শ্রোতাদেরকে বলে না যে ঘটনাকে সত্য বলে বিশ্বাস করতে হবে। ঘটনা বিশ্বাস করবেন কি করবেন না সেটা পুরোটাই নির্ভর করতে শ্রোতার ওপর। চলে যাচ্ছি আজকের পরবর্তী ঘটনায়। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ আফটার মিডনাইট স্টোরিজ। হ্যালো সবুজ, কেমন আছো? আশা করি ভালো আছো এবং আফটার মিডনাইট স্টোরিজের সকল দর্শকরা ভালো আছেন। আমি পদ্মা মণ্ডল, দক্ষিণ 24 পরগনা জেলার রায়দিঘি নামক একটি গ্রামে থাকি। প্রায় 2 বছর ধরে তোমার সকল ঘটনা শুনে আসছি। তোমার সুমধুর কণ্ঠে আফটার মিডনাইট স্টোরিজ শুনতে আমার খুবই ভালো লাগে। আজ প্রথমবার তোমাকে ঘটনা লিখতে বসলাম। ঘটনাটি ঘটেছে আমার এক জেঠুর সঙ্গে, এবং প্রত্যেক বছর বৈশাখ মাসে আমাদের গ্রামে খুব বড় করে গোষ্ঠ মেলা হয়। তখনই জেঠুরা এখানে আসে। এবছরেও এসেছিল, এবং তখন তিনি আমাকে ঘটনা বলেন। তো সরাসরি ঘটনায় চলে যাই। আমার জেঠুর ভাষায় ঘটনা লিখছি। আমার বয়স তখন 22 বছর হবে। আমাদের কিছু জমি ছিল যেখানে সবজি চাষ করা হতো। তো আমি যেহেতু বাগানের দেখাশোনা করতাম, তাই প্রায়ই আমাকে বাগানে যেতে হতো। এবং আমি যেহেতু বড় ছিলাম, তাই জন্য বাগানের দেখাশোনা আমাকেই করতে হতো। তো প্রতিদিনের মতো আমি আজও বাগানে যাচ্ছিলাম। যাওয়ার পথে একটা মেয়ের সাথে দেখা হয়, যার বয়স ওই আন্দাজ 18 কি 19 হবে। মেয়েটিকে দেখতে খুব সুন্দর ছিল, ফর্সা, মাথা ভর্তি কালো কুচকুচে চুল। মেয়েটাকে প্রথম দেখাতেই আমার খুব ভালো লেগেছিল। মেয়েটা আমাকে জিজ্ঞাসা করলো, তুমি কোথায় যাচ্ছ? আমি বললাম যে আমাদের এখানে একটা বাগান আছে, তো আমি বাগানে যাচ্ছি, কিছু কাজ আছে তাই। আমি বললাম, তুমি এখানে কি করছো? তো মেয়েটা বলল যে ওর বাড়ি এখান থেকে বেশি দূর নয়, ও এখানে একটা দরকারে এসেছে। তো এভাবে মেয়েটার সাথে কিছুক্ষণ কথা হলো। তারপর মেয়েটা তার মতন চলে গেল, এবং আমিও আমার মতন বাগানে গিয়ে কাজ করছিলাম। ওর নামটা ঠিক কি বলেছিল আমার মনে নেই, তাই আমি ওকে নীলা বলে সম্বোধন করছি। এরপর থেকে প্রায় প্রতিদিনই নীলার সঙ্গে আমার দেখা হতো। এভাবে বেশ কিছুদিন চলার পর নীলা আমাকে ভালোবেসে ফেলল, এবং আমিও নীলাকে ভালোবাসতে শুরু করলাম। আমাদের বাগানের পাশে একটা ছোট্ট ডোবা আছে, পাশেই একটা ডাব গাছ আছে। আমরা রোজ ওই ডোবার পাশে এবং ডাব গাছের নিচে গল্প করতাম। তো রোজগারের মতন সেদিনও আমরা গল্প করছিলাম। হঠাৎ করে ও আমাকে বলে উঠল, তোমার কোমরে যেটা আছে তুমি আমাকে সেটা দেবি? সুবিধার্থে বলি, আমার খুব ভূতে ভয় ছিল, তাই মা আমাকে একটা তাবিজ দিয়েছিল, যেটা আমার কোমরে সব সময় বাঁধা থাকতো। তো আমি ভাবলাম আমার কোমরে যে তাবিজ বাঁধা আছে সেটাও জানলো কিভাবে? আমার একটু সন্দেহ হলো। আমি বললাম, না, তা কি করে হয়? তারপর ও আমাকে অনেকবার বলতে লাগলো যে তোমার কোমরে যেটা আছে সেটা তুমি আমাকে দাও। আমি যতবারই বলি যে দেব না, ততবারই দেখি ও একটু একটু করে রেগে যায়। আর যতবার ও রাগে, ততবার দেখি ওর দুটো চোখ কেমন যেন লাল লাল হয়ে বড় হয়ে যাচ্ছে। এমন বলতে বলতে ও ডোবাটার দিকে একটু একটু করে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ করে ও দেখলাম ডোবার মধ্যে নেমে গেল। ওর চোখ দুটো তখন রক্তবর্ণ, আর ওকে দেখতে খুব কুৎসিত লাগছিল। আমি ওকে যেভাবে এতদিন দেখেছি একদমই সেরকম লাগছিল না। ও ডোবার মধ্যে নামছে আর আমাকে বলছে যে তোমার কোমরে যেটা আছে দাও। ওকে দেখতে তত খারাপ লাগছে। এই কথাটা বলতে বলতে ও ডোবার মধ্যে তলিয়ে যেতে শুরু করলো। আমি কি করব বুঝতে পারছিলাম না। কিংকর্তব্য বিমূঢ়ের মতো আমি দাঁড়িয়ে রইলাম। ডোবার দিকে কিছুটা এগিয়ে গেলাম। যখন ও ডোবার প্রায় গলা পর্যন্ত জলে ডুবে গেছে, তখন যেন ওকে আরও কুৎসিত দেখতে হয়েছে। রক্তবর্ণ দুটো চোখ নিয়ে আমার দিকে তাকিয়ে ও শেষবারের মতন বলল,
ওই তাবিজটার জন্য বেঁচে গেলি। সুযোগ পেলে তোকে একদিন ঠিক আমার কাছে নিয়ে আসব। এ দৃশ্য দেখে আমি খুব ভয় পেয়ে গেছিলাম এবং পালিয়ে গেছিলাম বাড়িতে এসে আমার কি ধুমচর। অনেকদিন পর একবার আবার গিয়েছিলাম বাগানে। তখন একটা কাকু আমাকে দেখে ডাকলো, বলল, বাবা, তোমাকে কয়েকদিন আগে একটা মেয়ের সাথে দেখেছিলাম। ওই মেয়েটা আসলে আমাদের বাড়ির পাশে একটা বাড়ি ছিল, ওখানে থাকতো। পড়াশোনায় খুব ভালো ছিল, দেখতেও সুন্দর ছিল, কিন্তু একটা ছেলেকে ভালোবাসতো, আর ওই ছেলেটা ওর সাথে বেইমানি করেছিল। তাই ও রাগের মাথায় ওই ডোবাটার পাশে যে ডাব গাছটা আছে ওখানে বসে বিষ খেয়েছিল। ও মরে যাওয়ার পর থেকে ওকে অনেকবারই ওখানে ঘোরাফেরা করতে অনেকে দেখেছে। আমি আকাশ থেকে পড়ি। এই ছিল ঘটনা, আমার জেঠুর সাথে ঘটেছিল। ও অত ভালো করে লিখতে পারেনি, তো তুমি একটু বুঝে ঘটনাটা পড়ো, এবং যদি এটা সিলেক্ট হয় তাহলে আমাকে একবার জানিও। অসাধারণ একটা ঘটনা আমরা শুনলাম, এবং সত্যি তো, এরকম যদি হয় আপনার সঙ্গে কারোর বন্ধুত্ব হলো এবং পরে গিয়ে জানতে পারলেন যে সে আসলে এক অশরীরী, আপনার কীরকম লাগবে? আমার কিন্তু এই ঘটনাটা বেশ ভালো লেগেছে। এই ধরনের ঘটনা আমার বলতে শুনতে সবটাই খুব ভালো লাগে, কারণ এই ধরনের ঘটনার একটা অন্যরকম ফ্লেভার আছে। আশা করছি আপনারা বুঝতে পারছেন। আফটার মিডনাইট স্টোরিজ যারা প্রথম দিন থেকে শোনেন তারা এই ধরনের ঘটনার ফ্লেভার খুব পছন্দ করেন, এবং শীতের রাত্রিবেলা কারেন্ট চলে গেলে, বিশেষ করে বা গরমের সময় কারেন্ট চলে গেলে বর্ষার রাতে এ ধরনের ঘটনা শুনতে কিন্তু বেশ গাটা ছমছমি করে। চলুন এরপরে আরেকটা গা ছমছমে ঘটনায় আপনাদেরকে নিয়ে যাই। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ আফটার মিডনাইট স্টোরিজ। পাঠাচ্ছেন গার্গী, আসানসোল থেকে। লিখছি, আমার নাম ব্যবহার করতে পারো, কিন্তু জায়গার নাম বা আমার বোনের নাম নিও না। আজ আমি এমন এক সত্য ঘটনার কথা শোনাতে চাই যেটা আমার সঙ্গে নয়, আমার বোনের সঙ্গে ঘটেছিল। আজও ভাবলে বুকের ভিতরটা কেঁপে ওঠে। এখানে উনি ওনার বোনের নাম লিখেছেন, ঘটনা কোথাকার সেটা লিখেছেন, এবং বলছেন সময়টা আনুমানিক 2012 সালের মে মাস। আমার সেই বছরই বিয়ে হয়েছে। আমি তখন অন্য শহরে থাকতাম। আমার বাড়িতে তখন বাবা, মা আর আমার বোন থাকতো। বোন ক্লাস 12-এ পড়তো। এক সময় বাবা গ্রামের বাড়িতে যান। শহরের বাড়িতে মা আর আমার বোন দুজনেই একা থাকছিল। একদিন রাত্রিবেলা হঠাৎ করে কারেন্ট ছুটে যায়। তখনই রাত 2টো। এমন সময় আমার মা আর আমার বোন ওরা শুনতে পায় পাড়ার ভিতর দিয়ে ভয়ঙ্কর গতিতে গাড়ি ছুটছে। শব্দটা এমন ছিল যেন একাধিক বোলেরো বা এরকম বড় জাতীয় কোনো গাড়ি ওভার স্পিডে দৌড়াচ্ছে, এবং অনেকগুলো। তো আমাদের বাড়ির সামনে তখন বাবার সদ্য কেনা একটা নতুন গাড়ি পার্ক করা ছিল। তো মা এত আওয়াজ শুনে ভয় পেয়ে যান এবং বলেন যে, দেখ তো, কেউ আমাদের গাড়িতে ধাক্কা মারছে না তো? খুব গরমে অতিষ্ঠ হয়ে গিয়ে আমার বোন বারান্দায় দাঁড়িয়ে নিচের দিকে তাকায়, এবং এই মুহূর্তটাই ছিল ওর জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। ও নিজের চোখে দেখে দুটো বোলেরো মানে দুটো 7 সিটার বড় গাড়ি আর কি। আপনারা যারা জানেন না, গাড়ি সম্পর্কে বিশেষ আইডিয়া রাখেন না, পাহাড়ে জেনারেলি যে ট্যুরিস্ট গাড়িগুলো চলে তার মধ্যে অধিকাংশই হচ্ছে বোলেরো গাড়ি। দুটি বোলেরো প্রচণ্ড গতিতে ছুটছে, আর আমাদের পরিচিত এক কাকুকে গাড়ির নিচে ফেলে বারবার চাপা দিচ্ছে। কাকু ভেবেছিলেন তার গাড়ি চুরি হচ্ছে, তাই দৌড়ে পিছন থেকে গিয়েছিলেন, এবং দুষ্কৃতীরা পরিকল্পিতভাবেই তাকে নিজেদের গাড়ির নিচে চাপা দেয়। এ দৃশ্য আপনি চোখের সামনে না দেখলে এর ব্রুটালিটি সম্পর্কে আইডিয়া করতে পারবেন না। তার কারণ, একজন ব্যক্তিকে রাস্তার মধ্যে ফেলে দুটো বড় বড় গাড়ি চাপা দিচ্ছে সামনে পিছনে করে। এ দৃশ্য কতটা ভয়ঙ্কর, এ দৃশ্য কতটা গাগিন্নঙিল, এ দৃশ্য কত রাতে যে ঘুম কেড়ে নিতে পারে, এটা আপনি সামনাসামনি না দেখলে বুঝতে পারবেন না। একটা ছোট অ্যাক্সিডেন্ট দেখার পরেও মন অনেকক্ষণ নিস্তেজ হয়ে থাকে। এই ঘটনার কথা তো আমি ভাবতেই পারি না। তো আমার বোন আর কাকু তখন একদম মুখোমুখি অবস্থায়। কাকু রাস্তায় পড়ে আছে আর আমার বোন বারান্দায় দাঁড়িয়ে, এবং অ্যাজ ইউজুয়াল অন স্পট কাকুর মৃত্যু হয়। শরীরটা প্রায় ছিন্ন ভিন্ন হয়ে গেছিল। হাতের কিছু অংশ ছিঁড়ে এদিক ওদিক ছিটিয়ে পড়ে থাকে। পুরো রাস্তা রক্তে ভরে গিয়েছিল। পা পুরো থেতলে গেছিল, মাথার একটা সাইডও থেতলে গেছিল। রাস্তার সঙ্গে পিষে গেছিল তার শরীরের অনেকটা অংশ। আমার বোন ছাড়াও আরও কয়েকজন প্রতিবেশী এত আওয়াজ শুনে বেরিয়ে এসে এই ঘটনার প্রত্যক্ষদর্শী হন। আমার বাবা কাকুর খুব ভালো পরিচিত মানুষ ছিলেন। খবর পেয়ে বাবা বাড়ি ফেরেন। এই খুনটা ছিল পুরোপুরি প্রি প্ল্যান্ড, ব্যবসায়িত অনেকে। আগেও বহুবার চেষ্টা করা হয়েছিল কাকুকে মারার, কিন্তু তারা সফল হয়নি। এবার সফল হয়। খবরের কাগজে ঘটনাটা ছাপা হয়েছিল।
অদ্ভুতভাবে সে সময় আমি কলকাতায় ছিলাম। আমার স্বামী খবরের কাগজ পড়ে বলেছিলেন অমুক জায়গায় এক ব্যবসায়ীর খুন হয়েছে, নাম প্রকাশ করলাম না জায়গার। আমি তখনও জানতাম না যে ঘটনাটা আমাদের বাড়ির সাথেই জড়িয়ে। মাকে ফোন করলে মা পুরো সত্য বলেননি, শুধু বলেছিলেন একজন কাকু অ্যাক্সিডেন্টে মারা গেছেন। পুলিশ তদন্ত শুরু করে, সবাইকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। আমার বাবা মেয়ের নিরাপত্তার কথা ভেবে বোনকে বলেন, শোন তুই কিচ্ছু দেখিসনি, কিচ্ছু বলবি না, এটা পুলিশ বলে দেয় বোনকে। এবং আমার বোন সেটাই করে, কারণ আমার বোন যদি মুখ খোলে হয়তো আমাদের ফ্যামিলির ওপর অনেক বড় প্রেশার ক্রিয়েট হতে পারে। এবং এই সিদ্ধান্তটাই ছিল তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সিদ্ধান্ত। এরপর থেকে পাড়ার পরিবেশ বদলে যায়। সন্ধ্যা হলেই একটা অস্বস্তি, একটা থমথমে ভাব। রাত 2টোর পর আমার মা আর আমার বোন প্রায়ই শুনত গাড়ির শব্দ আর দৌড়ানোর আওয়াজ। ওরা বাইরে যেত, গিয়ে দেখত কিচ্ছু নেই। অথচ শব্দ যেন একদম বাস্তব শব্দ, সকলে শুনতে পেত। যেখানে কাকুর মৃত্যু হয়েছিল সেখানে গিয়ে পাড়ার ছেলেমেয়েরা সাইকেল চালাতে গিয়ে পড়ে যেত, হাত পা কেটে যেত। যারা ঘটনার প্রত্যক্ষদর্শী ছিল, মা কাকিমারা সবাই নিজের ঘরে থাকতে পারত না। এক সন্ধ্যায় মা দেখে আমার বোন ঘর অন্ধকার করে শুয়ে আছে। তো মা ঘরে যায়, ঘরে গিয়ে লাইটের সুইচ অন করে। লাইটের সুইচ অন করতেই আমার বোন হঠাৎ করে পুরুষ কণ্ঠে রেগে গিয়ে বলে ওঠে, লাইট বন্ধ কর। মা কিন্তু ভয় পায়নি, জোর করে বোনকে বাইরে নিয়ে আসে। তারপর বোন বলে, আমার খুব ঠান্ডা লাগছে। এই কথাটা বলার পর আমার বোন অজ্ঞান হয়ে যায়। এই সময় থেকে তার বারবার অজ্ঞান হওয়া শুরু হয়। মাঝে মাঝেই আমার বোন এরকম অজ্ঞান হয়ে যেত। ওর চোখের দৃষ্টি বদলে যেতে শুরু করলো, যেন পাথরের মতো ঠায় একদিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকতো। আর মাঝে মাঝে মাকে বলতো, ও আসছে, আমাকে নিতে আসছে। বাবা মা সিদ্ধান্ত নেন এই বাড়িতে আর থাকা যাবে না, তারা গ্রামের বাড়িতে চলে যান। আমার বোন কলেজে ভর্তি হয়, হস্টেলে থাকতে শুরু করে। কিন্তু সেখানেও রাত 2টোর পর থেকে সে শুনত গাড়ির শব্দ। বোন ছুটছে, বাইরে যেত, দেখতো কিচ্ছু নেই। আবার ঘরে আসতো, আবার গাড়ির শব্দ, বাইরে যেত, দেখতো কিচ্ছু নেই। আমার বোন পাগল হয়ে যাচ্ছিল। হোস্টেলের বন্ধুরা ফোন করে মাকে জানায় আমার বোনের অবস্থা খুব খারাপ। এবার বলি সবথেকে ভয়ঙ্কর একদিনের ঘটনা। আমার মা দুপুরবেলা একদিন একটু ঘুমিয়ে পড়েছিলেন। হঠাৎ করে আমার মা শুনতে পান আমার বোন চিৎকার করছে। চিৎকার করে বলছে যে, মা বাঁচাও, আমাকে নিয়ে যাচ্ছে। এবং চিৎকার করে বলছে যে, আমাকে নিয়ে যাচ্ছে, আমাকে বাঁচাও। তো মা ধরফর করে ঘুম থেকে উঠে বসেন এবং চোখ খুলে দেখেন যে বোন পাশে নেই। যখন বোনকে খুঁজেন, দেখেন যে বাথরুমে বোন পড়ে আছে। বোন ফিনাইল খেয়েছে, ও সারা মুখে সাদা ফেনা। ওকে কোনো রকমে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং বাঁচানো হয়। এরপর ওকে একজন মুসলিম পীর দেখানো হয়। তিনি বলেন যে আত্মা এসেছে সে ভীষণ রেগে আছে, কারণ বোন পুলিশকে সত্য কথাটা বলেনি। পুলিশের তদন্তের সময় রক্তমাখা একটা চেইন বাড়িতে রাখা হয়েছিল, সেটাকে মিডিয়াম হিসেবে ব্যবহার করা হয়েছে। খুনিরা বোনকে ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকতে দেখেছিল। যেহেতু বোন ওদের ভয়ে সত্য কথা বলেনি এবং অপরাধীরা এখনও শাস্তি পায়নি, তাই আত্মাটি চেষ্টা করবে তাকে নিয়ে যেতে, কিন্তু প্রিকশন নিলে পারবে না। তাবিজ দেওয়া হয়, পাশাপাশি সাইকোলজিক্যাল কাউন্সেলিংও শুরু হয়। আজ সময় পেরিয়েছে, আমার বোন আজ অনেক বড়, অনেক শক্ত, সে আর ভয় পায় না। পরে অফিসের জায়গাতেও তার ওপর নানান টুকটাক কালো কাজ করা হয়েছিল, মানে কালো জাদু করা হয়েছিল, কিন্তু সেসব থেকেও বেরিয়ে গেছে। তো এই ছিল ঘটনা। ওরা বহুদিন ধরে আফটার মিডনাইট স্টোরিজ শুনি। তোমার কণ্ঠ ঈশ্বরের আশীর্বাদ। এই ঘটনাটাকে আফটার মিডনাইট স্টোরিজের অংশ হতে দেওয়ার জন্য ধন্যবাদ। আমি চিরদিন আফটার মিডনাইট স্টোরিজের শ্রোতা হয়ে থাকব। আমি বাংলা খুব ভালোভাবে লিখতে বা পড়তে পারি না, কারণ আমি বাংলার বাইরে মানুষ হয়েছি। তাই আমি ইংরেজিতে লিখে এই ঘটনা অনুবাদ করে তোমাদের কাছে পাঠিয়েছি। এই কারণে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বা কোনো ভুল থাকে, তাহলে দয়া করে ক্ষমা করো। এটা আমার বোনের সঙ্গে ঘটে যাওয়া একেবারেই সত্য ঘটনা, আর আমি শুনতে চাই এই ঘটনাটা যেন সঠিকভাবে সবার কাছে পৌঁছায়। তুমি যদি আমার ঘটনাটা শেয়ার করার জন্য উপযুক্ত বলে মনে করো, তাহলে আমি সত্যিই কৃতজ্ঞ থাকব। থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি দিস স্পেস অ্যান্ড অপরচুনিটি। থ্যাংক ইউ গার্গী, এরকম একটা ঘটনা, এরকম একটা ব্যক্তিগত জীবনের এরকম একটা ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করলে। এবং ডেফিনেটলি এই যে সময়টা তোমাদের জীবনের মধ্যে দিয়ে গেছে, এই সময়টা সত্যি খুব কঠিন, এবং এই ঘটনাটা আমার খুবই ইউনিক বলে মনে হলো। যাদের জীবনে এই ঘটনাগুলো ঘটে তাদের জীবনে হয়তো অনেকটাই অন্ধকার সময় নেমে আসে, কিন্তু যাই হোক, আজ আমরা শুধু ঘটনা শুনছি। অ্যাজ এ ঘটনা আমার কিন্তু খুব ভালো লেগেছে। আপনারা আমাদেরকে আরও ঘটনা পাঠান। আপনার জীবনে ঘটে যাওয়া কোনো সত্য ভৌতিক ঘটনা অথবা আপনার শোনা কোনো সেরা সত্য ভৌতিক ঘটনা আমাদেরকে পাঠিয়ে দিন প্রেতকথা@gmail.com অথবা আফটার মিডনাইট স্টোরিজের ফেসবুক পেজ ইনবক্সে লিখে পাঠান। ঘটনার সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে ডিসক্রিপশন সেকশনে, সেখান থেকে আমাদেরকে খুঁজে পাওয়া খুবই সহজ। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত।
এরপর যে ঘটনাটা আপনাদেরকে শোনাবো, এই ঘটনাটা আপনারা শোনার পর হয়তো কোনো হোটেলে ঘুরতে গিয়ে আপনাদের ভয় লাগতে পারে, কারণ এই ঘটনাটার মধ্যে রয়েছে একটা হোটেলের ভৌতিক অভিজ্ঞতা। এবং আমি যখন এই ঘটনাটা নিজে পড়েছি, আমার নিজের মনে হয়েছে যে এরকম ঘটনা যদি আমার সাথে ঘটতো তাহলে আমার খুব একটা ভালো লাগতো না, আমার ভয় লাগতো। চলুন শোনা যাক এই ঘটনাটা কীরকম। আফটার মিডনাইট স্টোরিজ আমার মন ভালো রাখার একটা নীরব মহাঔষধ। ঘন কালো কুঞ্জটিকাকে কাটিয়ে এক অসীম জলধারায় তুমি যে সদ্য ফোটা কমলের মতো আফটার মিডনাইট স্টোরিজকে আমাদের কাছে উপহার হিসেবে দিয়েছ, তার জন্য তোমায় অনেক ধন্যবাদ জানাই। এর আগেও নিজের জীবনের একটি অভিজ্ঞতা তোমার সঙ্গে ভাগ করে নিতে চেয়েছিলাম, তবে সেটি গ্রহণযোগ্য না হওয়ার দরুন তুমি ঘটনাটি পাঠ করনি। তাই আজ আবার অন্য একটি ঘটনা উপস্থাপনার চেষ্টা করলাম, কারণ আফটার মিডনাইট স্টোরিজ আমার নিজের পরিবার, তাই পরিবারের কাছে হার মানা নয়। যদি ঘটনাটি পাঠের যোগ্য বলে মনে হয় তাহলে তোমার অগণিত পাঠকের সামনে তোমার মধুর কণ্ঠে প্রতিস্থাপনা করো। ঘটনাটি ঘটে আমার মানে মেজমাসির সাথে, মেজমাসির সঙ্গে, তাই ওনার ভাষ্য মতে নিজ শব্দে শ্রোতার কাছে তুলে ধরলাম। সালটা ছিল 2015। বাকি বছরগুলোর মতোই দুই ছেলের গরমের ছুটি পড়তেই সপরিবারে আমার হাজব্যান্ডের এক বন্ধুর পরিবারের সাথে ঘুরতে যাওয়ার পরিকল্পনা শুরু করলাম। প্রতি বছরই এই সময়ে আমরা দেশের বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, শহরের কোলাহল থেকে বেরিয়ে নিজের সবথেকে কাছের মানুষগুলোকে আরেকটু বেশি করে কাছে পাওয়ার চেষ্টা আর কি। তো অনেক আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হলো যে এই বছরের ডেস্টিনেশন হবে সিমলা। তাই বেশি দেরি না করে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়লাম সকলে। সুস্থভাবে সকলেই পৌঁছে গেলাম সিমলা, যেন স্বপ্নের এক শহর। ট্রিপটা বেশ ভালোই কাটছিল আমাদের, এবং বাচ্চারাও অনেক দিন পর যেন প্রাণ খুলে শ্বাস নিল। আমরা মোট ছিলাম 7 জন, আমি, আমার 2 ছেলে এবং আমার হাজব্যান্ড, অন্য পরিবারের 3 জন সদস্য, মা বাবা এবং ওদের ছেলে। তো নতুন শহর ভ্রমণের মাঝে আমাদের সুযোগ হলো ডালহাউজিতে দুরাত থাকার, কিন্তু বিপত্তি হলো ঠিক এখানেই। হোটেল প্রিবুকড থাকা সত্ত্বেও সেখানে পৌঁছে জানতে পারি বিশেষ কিছু কারণে আমাদের জন্য রাখা 2টো রুম অন্য গেস্টদের দিয়ে দেওয়া হয়েছে। শুনে সকলেরই মাথা গরম। অকথ্যা হোটেল কর্তৃপক্ষের পরামর্শে অন্য একটি হোটেলে যেতে বাধ্য হলাম। উনি হোটেলের নাম লিখেছেন, কিন্তু আমি এই মুহূর্তে হোটেলের নাম বলছি না। দাদারও হোটেলটি খুঁজতে প্রায় মাথায় হাত। বাকি হোটেলগুলো গুগলে রেজিস্টার থাকলেও এই হোটেলের যেন কোনো অস্তিত্বই নেই। অনেক লোকজনকে জিজ্ঞাসা করে অবশেষে প্রায় আন্ডারগ্রাউন্ডে খুঁজে পেলাম সেই হোটেলটি। প্রথম দেখায় হোটেলটিকে বিশেষ কিছু আলাদা মনে না হলেও সেখানকার ভৌতিক অভিজ্ঞতা আজও আমার রাতে ঘুম কেড়ে নেয়। হোটেলে শুধুমাত্র 2টো রুমই অবশিষ্ট ছিল, তার মধ্যে একটা পেলাম আমরা আর অপরটি অন্য পরিবার। তবে রুম দুটো করিডোরের 2 বিপরীত প্রান্তে। আমি রুমে গেলাম। রুমটা আমার বেশ ভালোই পছন্দ হলো, তাই কোনো আপত্তি না জানিয়ে লাগেজ রেখে গেলাম তাদের রুমে। গিয়ে দেখি তারা কেমন যেন বেজার মুখ করে বসে আছে। জিজ্ঞাসা করলাম কি কারণ। জানতে পারলাম সেই রুমের বেডটা তুলনামূলক অনেকটা ছোট, আর পরিবারের সবাই একটু হেলদি হওয়ায় সবার একটু অসুবিধা হচ্ছে। তাই আমি আর বেশি কিছু না ভেবে রুম এক্সচেঞ্জের অফারটা দিয়েই বসলাম। তো ওনারাও সাথে সাথে রাজি হয়ে গেলেন। আমরা পরিবারের 4 জন সদস্যই গড়নের রোগা স্বভাবের হওয়ায় আমাদের খুব একটা অসুবিধা হতো না। তবে এই রুমটা যেন হোটেলের আরও বাকি রুমগুলোর থেকে একদমই আলাদা। রুমের একটা ছোট্ট বিবরণ দেই। প্রথমে মেন ডোর খুলে ভিতরে এলে একটা ছোট্ট প্যাসেজ, তার বাম দিকে ওয়াশরুম, ডান দিকের ওয়ালে একটা ছোট্ট বেসিন, তার ঠিক সামনেই আরেকটা দরজা যেটা বেডরুমকে নির্দেশ করে। বেডরুমের ডোরটা লক করলেই যেন আমরা পুরো হোটেল থেকে করিডোর এরিয়া থেকে আলাদা হয়ে যেতাম। বেডরুমে একটা বড় কাচের জানলা, তার মধ্যে একটা কাচ ভাঙা অবস্থায়, সেখানে কিছু নিউজ পেপার দিয়ে গ্যাটিস মতো বানানো। তার ঠিক পাশেই একটা রুম যেটা তালাবন্ধ। রুমটা একেবারে মনের মতো না হলেও কোনো উপায় না পেয়ে নিজেকেই বলেই সান্ত্বনা দিলাম যে 2টো রাতেরই তো ব্যাপার, কারণ পুরোটা দিনই তো ঘোরাঘুরিতে কেটে যাবে। আর বেশি কিছু চিন্তাভাবনা না করে আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে গেলাম সাইট সিন করতে। সবাতই ঘুরে ফিরতে একটু দেরি হয়ে গেল। বাইরে থেকে হালকা কিছু খাবার নিয়ে রুমে ফিরলাম। রুমে যাওয়ার পথে 2টো জিনিস নোটিস করলাম। 1, হোটেলের খাবার সিস্টেমটা অন্য সকল হোটেলের মতন নয়, মানে এরা কাস্টমারের থেকে খাবার অর্ডার পেলে তারপর শুধুমাত্র ওইটুকু পরিমাণে চাল ডাল এগুলো কিনে আনে। এবং 2, আমাদের রুমের সাথে হোটেলের আর অন্য কোনো রুমের মিল নেই। মানে প্রথম প্রবলেমটা হচ্ছে যে খাবার সিস্টেমটা ওরা যতটা অর্ডার করবে ততটুকুই শুধুমাত্র চাল ডাল হোটেল কর্তৃপক্ষ কিনে আনবে। অন্যান্য হোটেলে কি হয় যে অর্ডার করে দিলাম, ওরা ওদের কাছে হয়তো আগে থেকেই মজুত করা রয়েছে খাবার, ওরা সেটা দিয়েই রান্না করে দিয়ে দিচ্ছে। এরকমটা নয়। আপনি যদি 3 জনের খাবারের মতন ভাত চান, তাহলে ওই 3 জনের খাবারের জন্য যতটুকু চাল দরকার ততটুকু চালই আপনাকে এনে দেবে। এবং ওনাদের রুমটার সঙ্গে হোটেলের অন্য কোনো রুমের মিল নেই। ফাইন। হোটেল পরিক্রমা শেষ করে রুমে ঢুকতেই আমরা হতবাক। পুরো ফ্লোর জলের তলায়, বাথরুম থেকে জল গড়িয়ে এসে নাকি এই অবস্থা। রুমের কার্পেটে পা রাখার মতো পরিস্থিতি আর নেই।
অত প্রচণ্ড বিরক্ত হয়ে রিসেপশনে জানালাম। ওনারা স্টাফ পাঠিয়ে পুরো রুমের পেপার বিছিয়ে দিয়ে কর্তব্য পূরণ করে। একরাশ রাগ নিয়ে ফ্রেশ হয়ে হাজব্যান্ড বললেন, তাড়াতাড়ি ডিনারটা সেরে ফেল। যথারীতি তাই করা হলো। মাঝরাতে হঠাৎ করে আমার তন্দ্রা কেটে গেল ঠান্ডা হাওয়ায়। উঠে একবার আশপাশটা দেখলাম, আমার শুয়ে পড়লাম। আমার তন্দ্রাচ্ছন্ন চোখ দুটো আমি যেই মুহূর্তে বন্ধ করলাম, তখনই স্পষ্ট বুঝতে পারলাম ঘরের মেঝেতে পেতে রাখা পেপারগুলোর ওপর কেউ একজন হেঁটে বেড়াচ্ছে, যাকে আমাদের মতো সাধারণ মানুষরা খালি চোখে দেখতে অক্ষম। আমি মনের ভুল ভেবে নিয়ে পুনরায় ঘুমানোর চেষ্টা করলাম। ঘরের পরিবেশটা আমার কাছে ততক্ষণে একটা ভয়ের রূপ ধারণ করেছে। হঠাৎ করে আমি ফিল করলাম কেউ যেন আমার পায়ের ওপর ধীরে ধীরে হাত বোলাচ্ছে। একবার নয়, বহুবার। এক ঝটকায় উঠে বসে লাইট জ্বালালাম। কেউ নেই, সব কিছু নর্মাল। আমার হাজব্যান্ডের ঘুমটাও সেই মুহূর্তে ভেঙে যায়। সব সত্যি কথাগুলো বলেও আমি তাকে ঘটনাগুলো বিশ্বাস করাতে পারলাম না। অগত্যা মনের ভুল ভেবে মেনে নিলাম এবং একটু অভিনয় করেই পুরো রাতটা আমি কোনো রকম চোখের পাতাগুলোকে খুলেই কাটালাম। ভোরের অস্ফুট আলো যখন চোখে এসে পড়ল, তখন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে চোখ বুজলাম। প্ল্যান মাফিক পরদিন আমরা আরও বেশ কিছু জায়গায় ঘুরলাম। সকাল থেকেই মন এবং শরীর কোনোটাই আমার সায় দিচ্ছিল না রাতের ঘটনার জন্য। আমার সঙ্গিনীকে এসব বিষয় জানাতে সে বিশেষ কিছু আগ্রহ প্রকাশ করল না। যথারীতি ঘোরা শেষ করে ফিরে এলাম সেই অভিশপ্ত ঘরে। মন আর শরীর কোনোটাই ভালো না থাকায় কিছু না খেয়েই শুয়ে পড়ার সিদ্ধান্ত নিলাম। যেমন ভাবনা তেমন কাজ। আমার দুই ছেলে তখন টিভিতে কোনো একটা কার্টুন দেখছে। তাদেরকেও বুঝিয়ে ঘুমিয়ে পড়তে বললাম। আমার হাজব্যান্ড টিভি অফ করে রিমোটটা ঠিক টিভির পেছনে রাখে, টিভির মেন সুইচটা অফ করে, তারপরে সে ঘুমায়। ঘুমানোর অনেক চেষ্টা করে অবশেষে আমার ক্লান্ত শরীরটা হার মানল। আমি তখন গভীর ঘুমে। হঠাৎ ঘুম ভাঙল একটা তীব্র আওয়াজে। আমি উঠে বসলাম। সাথে সাথে পাশে তাকিয়ে দেখি আমার হাজব্যান্ডও ততক্ষণে উঠে বসেছে। যে টিভিটা কিছুক্ষণ আগে সে নিজের হাতে বন্ধ করে ঘুমোতে এলো, সেই টিভিটাই অন হয়ে গেছে এবং সেখানে একটা লোকাল চ্যানেলের নিউজ চলছে। এই ঘটনায় দুজনেই হতবাক। আমি তাকে প্রমাণ দেওয়ার চেষ্টা করলাম যে রুমটা স্বাভাবিক নয়, কিন্তু সে কিছুতেই মানতে নারাজ। তাই নিজেকে সঠিক প্রমাণ করতে সে বলল যে হয়তো কোনো ইঁদুর হবে, রিমোটে চাপ লেগে টিভিটা অন হয়ে গেছে। তো তৎক্ষণাৎ সে উঠে গেল টিভির সামনে। কিন্তু আশ্চর্যের বিষয় যে রিমোটটা ঠিক রিমোটের জায়গাতেই আছে, আর টিভির মেন সুইচটাও অফ। এটা দেখার পর আমার হাজব্যান্ড আর কিছু বলার সাহস পায় না। তাও আমার হাজব্যান্ড নিজেকে সঠিক প্রমাণ করার জন্য সুইচটাকে বেশ কয়েকবার অন অফ করে, কিন্তু হাজব্যান্ড বুঝতে পারে যে টিভিটা আসলে অফই ছিল। এরপর আমরা দুজনেই বসে থাকি। ভোরের আলো ফুটতে হাজব্যান্ড বলে যে এই রুমে আর নয়। তড়িঘড়ি করে জিনিস গুছিয়ে বেরিয়ে যায় রুম থেকে। হয়তো আর একটা রাত বেশি কাটালে সেখানেই আমাদের শেষ রাত হতো। হয়তো এই পৃথিবীর আলো আমরা কোনোদিনই দেখতে পারতাম না। ঘরের নিশ্চুপ অভিশাপের মতো আমরাও হয়তো স্মৃতি হয়ে চাপা পড়ে যেতাম হোটেল ছাড়ার সময়। আমার হাজব্যান্ড এবং তার বন্ধু ম্যানেজার স্টাফদের এই বিষয় জানালে ওনারা নিশ্চুপ থাকেন, যেন ওই রুমের সত্যি সবটা ওরা জানে। তারপর ওখান থেকে নিজের সঙ্গে ফিরে আসার পর বেশ কিছুদিন আমি অসুস্থ থাকি এবং নিজেদের ব্যস্ততা জীবনের মাঝে ধীরে ধীরে করে সে ঘটনা আমরা ভুলে যাই। এবার ফিরে আসি আমি লেখিকার নিজের ভাষ্যে। ঠাকুরের কৃপাতে এখন সবাই সুস্থ আছেন। আমার দুই ভাইয়ের মধ্যে এক ভাই এখন আইআইটি হায়দ্রাবাদে পড়াশোনা করছে, অন্যজন নেক্সট ইয়ারে এইচএস দেবে। তোমায় এবং আমার আফটার মিডনাইট স্টোরিজ পরিবারের সকল সদস্যদের বলবো আপনারা ওদের মন ভরে ব্লেসিংস দিন, যাতে ওরা লাইফে অনেক দূর যেতে পারে। আজ এখানেই ইতি টানছি। গ্রহণযোগ্য হলে ঘটনাটা পড়ে শুনিও, আর এপিসোড নাম্বারটা একটু লিখে পাঠিও। তাহলে এবার আরও একটি ঘটনা পাঠাবো, আমার মায়ের মুখে শোনা। ভুল ত্রুটি ক্ষমার চোখে নিও, আর ইচ্ছে হলে নিজের মতো করে গুছিয়ে পাঠ করো। সুস্থ থেকো, ভালো থেকো, খুশি থেকো, আর আমাদের আফটার মিডনাইট স্টোরিজকে ভালো রেখো। ক্রিসমাস আর নিউ ইয়ারের আগাম শুভেচ্ছা রইল। অনেক ভালোবাসা আর শুভকামনা। অ্যাকচুয়ালি ঘটনাটা যখন আমি নিজে পড়ছিলাম, সেই সময় আমারও মনে হচ্ছিল যে ধরুন আপনি একটা হোটেলে রয়েছেন এবং হোটেলে আপনি রাত্রিবেলা বুঝতে পারছেন যে কেউ ফ্লোরের মধ্যে হাঁটছে, টিভি একা অন হয়ে যাচ্ছে। আপনি ভাবতে পারছেন ঘরের মধ্যে যদি এই ঘটনাগুলো ঘটে, হয়তো সরাসরি ভূত আসেনি আপনার সামনে, কিন্তু যা অ্যাক্টিভিটি হচ্ছে সেই ঘরটার মধ্যে, ওই অ্যাক্টিভিটিগুলো কিন্তু আপনি যদি একদম সুস্থ অবস্থায় থাকেন তাহলে ডেফিনেটলি আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন না। এই ঘটনাটা আমার খুবই ভালো লেগেছে। নিকিতা, অনেক অনেক ভালোবাসা। শিলিগুড়ি থেকে তুমি ঘটনা পাঠিয়েছো। এরপর আরও অনেক ঘটনা চাই তোমার কাছ থেকে। আমার ভালোবাসা নিয়েও আফটার মিডনাইট স্টোরিজে। আজকে যারা যারা ঘটনা পাঠিয়েছেন তারা সকলেই আমার অনেক ভালোবাসা নেবেন। আপনি সকলে আছেন বলেই আমাদের আফটার মিডনাইট স্টোরিজ আজ এত দূর এসেছে। আমি চলে যাব এখন শাউট আউট পর্বে, এবং আমি সবুজ ছিলাম আপনাদের সঙ্গে। সবুজ ব্যানার্জি লিখছেন, সেকেন্ড ঘটনাটি অপূর্ব লাগলো। এর আগের এপিসোডে কমেন্ট করেছিলেন। 19 নম্বর এপিসোডে আমাদের মধ্যে রয়েছেন নসু চাঁদ। সেকেন্ড লাস্ট
সেকেন্ড আর লাস্ট ঘটনাটা খুব ভয়ঙ্কর ছিল। শীতকালে আফটার মিডনাইট স্টোরিজ শোনার মজাই আলাদা। প্রতি ফ্রাইডে আর সানডে আফটার মিডনাইট স্টোরিজ ফ্যামিলির একটা স্পেশাল ডে। অর্পণ দাস লিখছেন, নিতাইডম পার্ট 3 কবে আসছে সবুজদা? অপেক্ষায় আছি অনেক দিন থেকে। আমাদের মধ্যে রয়েছেন ইমন তালুকদার লিখছেন, ধন্যবাদ ভাই, ঘটনা শুনে আমি একা বাংলাদেশ থেকে তোমার ছোট ভাই। আমাদের মধ্যে রয়েছেন প্রিয়াঙ্কা দাস লিখছেন, সন্ধেবেলা থেকেই মনটা ছটফট করছিল, একটা মনের ভিতর আলাদা আনন্দ আর অপেক্ষায় কাজ করছিল। অবশেষে সেই অপেক্ষার প্রহর শেষ হয়ে ঘড়িতে 10টা বাজল। পিঙ্কি শল লিখছেন, ঠান্ডা মৌসুম আফটার মিডনাইট স্টোরিজ জাস্ট ফিলস লাভ। আমাদের মধ্যে আর্ট রানা লিখছেন, নিতাই ডম পার্ট 3 চাই। আমাদের মধ্যে রয়েছেন মিষ্টু দেবনাথ, মিস মর্নিং মনি। সংঘোষ লিখছেন, আমি ঘটনা পাঠিয়েছি কাল, একটু পড়ে দেখো, ইমেলে পাঠিয়েছি, ডেফিনেটলি পড়ে দেখব। শুভ বিশ্বাস লিখছেন, আই লাভ আফটার মিডনাইট স্টোরিজ, লাভ ইউ শুভ। রিন্টু দাস লিখছেন, এখন বাজে ঠিক 1:50 আমি এখন আফটার মিডনাইট স্টোরিজ শুনছি। আমাদের মধ্যে রয়েছেন শম্ভু দেবনাথ, দাদা আমি দুবাই থেকে শুনছি, থ্যাঙ্কস আ লট। টুডু লিখছেন, প্রথম ঘটনা বাম্পার রয়েছে, নতুন ছাদের ঘটনা শুনলাম। আশা করছি আপনারা অনেক নতুন রকমের ঘটনা শুনছেন এবং আপনাদের ভালো লাগছে আফটার মিডনাইট স্টোরিজ শুনতে। এভাবেই সবসময় শুনুন এবং আমাদেরকে আরও ভালো ভালো ঘটনা পাঠান। আজকের এপিসোডে সবকটা ঘটনাই কিন্তু আমার বেশ ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সবুজ আছিলাম আপনাদের সঙ্গে শুক্রবার এবং রবিবার ঠিক রাত 10টার সময় আফটার মিডনাইট স্টোরিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।